আজকের আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে। তো পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হ্যালো অ্যালকেনের শ্রেণীবিন্যাস, তাতে কিন্তু বোর্ড ওয়ার্ক করা যায়নি। তো আজ থেকে আমি নতুন করে বোর্ড ওয়ার্ক করছি, তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে। তো প্রথমেই আমরা আসছি হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। তো হ্যালো অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে দেখবে যে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায় তোমার প্রথমত যেটা হচ্ছে অ্যালকেন থেকে, অর্থাৎ অ্যালকেনে হ্যালোজেন গ্রুপগুলোকে প্রতিস্থাপিত করে আমরা কিন্তু হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি। তো প্রথমে আমরা হ্যালোজিনেশন দেখব। হ্যালো অ্যালকেন প্রস্তুত করার জন্য অ্যালকেন থেকে আমরা যে প্রস্তুত করব, প্রথমে হ্যালোজিনেশন। দেখো হ্যালোজিনেশনের ক্ষেত্রে কি হয়, যদি আমরা একটা সরলতম অ্যালকেন নিই মিথেন, তো এই যে মিথেন সরলতম অ্যালকেন, তার যে কার্বন আর হাইড্রোজেন পরস্পর বন্ধন করে আছে, সেই কার্বন হাইড্রোজেন যে বন্ধন, সেই বন্ধনটাকে ব্রেক করে সেই জায়গাতে একটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে কিন্তু আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি। তো প্রথমেই মিথেনকে যদি আমরা ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যালো অ্যালকেনের একটা মিশ্রণ পাব। যদি একটা ক্লোরিন পরমাণু হাইড্রোজেনকে রিপ্লেস করে থাকে, তখন CH3Cl, যদি দুটোকে করে থাকে তাহলে CH2Cl2, তিনটে করে থাকলে ক্লোরোফর্ম, চারটা করে থাকলে কার্বন টেট্রাক্লোরাইড, একটা কিন্তু মিশ্রণ উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে কিন্তু পার্টিকুলার আমরা কিন্তু এই যে মিথেনের ক্লোরিনেশন ঘটালাম, সেই ক্ষেত্রে পার্টিকুলার যে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট মনো অ্যালকেন পাবো, হ্যালো অ্যালকেন পাবো, সেইটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখানে মিশ্রণ উৎপন্ন হয়। এখানে মিশ্রণ উৎপন্ন হওয়ার কারণটা কি? কারণ এই যে মেকানিজম অর্থাৎ এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে মুক্ত মূলকের মাধ্যমে কিন্তু ঘটে। ঠিক আছে, কিভাবে মুক্তমূলকের মাধ্যমে ঘটে? দেখো হ্যালোজেনের যে কোঅর্ডিনেশন বন্ডটা আছে, সেই বন্ডটাকে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে দেখি, সূর্যালোকের উপস্থিতিতে এই বন্ডটা, কোঅর্ডিনেশন বন্ডটা ভেঙে যায়। অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড গঠন করার জন্য যে ইলেকট্রন প্রত্যেকটা হ্যালোজেন একটা একটা করে দিয়েছিল, তারা পরস্পর একটা করে ইলেকট্রনকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার ফলে এদের রেডিক্যাল ফর্মেশন হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রথম স্টেপ 1। স্টেপ 2তে দেখো, স্টেপ 2তে হয় এই হ্যালো যে অ্যালকেন প্রস্তুতির জাস্ট প্রথম পর্বটা, যেখানে হচ্ছে ফ্রি রেডিক্যালগুলো, এই যে মিথেন বা আমরা যে অ্যালকিন নিয়েছি, তার যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন একটা ইলেকট্রনকে তুলে নিয়ে গিয়ে এই যে নিঃসঙ্গ ইলেকট্রন তার সাথে যুক্ত হয়ে HCl নির্গত হয়, HCl বেরিয়ে যাবে, আর এইখানের আরেকটা ইলেকট্রন তা কার্বন নিয়ে নেবে, ফলে মিথাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় আর HCl উৎপন্ন হয়। তো এইভাবে যদি দ্বিতীয় থার্ড পর্বটা দেখি, অর্থাৎ স্টেপ 3 যদি দেখি, সেখানে এই যে ফ্রি রেডিক্যাল আমাদের ছিল হ্যালোজেনের, সেই ফ্রি রেডিক্যালের সাথে একটা একটা করে পরস্পর ইলেকট্রন দেবে, দিয়ে এরা কিন্তু কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করবে এবং আমরা হ্যালো অ্যালকেন এইভাবে পাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেকগুলো হচ্ছে ক্লোরিন পরমাণু বা হ্যালোজেন পরমাণু কিন্তু রিপ্লেস হতে পারে হাইড্রোজেনের পরিবর্তে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন পাই হাইড্রোজেনেশন দ্বারা। তো এইখানে যে বিক্ষিপ্ত সূর্যালোক আর ক্লোরিন যে তোমার হচ্ছে বিক্রিয়া ঘটাচ্ছি, এখানে কিন্তু উষ্ণতাটা প্রায়
প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কাছাকাছি হতে হয়। তো এইখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যদি আমাদের বলে দেয় যে হ্যালো অ্যালকেন উৎপন্ন করতে অ্যালকেন থেকে এইখানে হ্যালোজেন যেগুলো ব্যবহার করব তাদের সক্রিয়তা কেমন হবে। তো এই যে সক্রিয়তা দেখতে গেলে ফ্লোরিনের আগে হয়, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, এই সক্রিয়তার ক্রমে হয়। প্রথমে কিন্তু ফ্লোরিনটা হয়, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন হবে। যদি তোমাদের বলে দেয় যে এই হ্যালো অ্যালকেনের যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয় তাদের ক্রম কী হবে, যে 3 ডিগ্রি হলো, 2 ডিগ্রি হলো, 1 ডিগ্রি হলো, এদের ক্রমটা দেখবে। দেখো ফ্রি রেডিক্যাল ফরমেশনটা হয় কিন্তু তোমার কার্বোক্যাটায়নের মতো, ঠিক আছে। যেভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপর নির্ভর করে বিক্রিয়ার সক্রিয়তা, ঠিক একই রকমভাবে ফ্রি রেডিক্যাল মেকানিজমে যখন হবে তখন কিন্তু তাদের ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির ওপর কিন্তু নির্ভরশীল হয়। তাই এখানে 3 ডিগ্রির সক্রিয়তা বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রির সক্রিয়তা বেশি হয়। তো এই ছিল আমাদের অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন। এরপরে আমরা আসছি অ্যালকিন থেকে কিভাবে হ্যালো অ্যালকেন পাওয়া যাবে। দেখো অ্যালকিনকে যদি আমরা হ্যালোজেনের অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা এখানে হ্যালো অ্যালকেন পেতে পারি, ঠিক আছে, পাই আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখানে কিন্তু হ্যালোজেন হিসেবে থাকবে ক্লোরিন, ব্রোমিন, হচ্ছে আয়োডিন। ওকে, তো এর একটা উদাহরণ দেখা যাক। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, দেখো ইথিলিন। ইথিলিনে যদি আমরা ধরলাম এখানে হচ্ছে হ্যালো অ্যালকেন হিসেবে ক্লোরিনের রিপ্লেসমেন্ট ঘটাচ্ছি, তাহলে HCl নিয়ে নেব, নিয়ে বিক্রিয়া যদি ঘটায় সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হ্যালো অ্যালকেন, যেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এটা ছিল কিন্তু প্রতিসম, ঠিক আছে, এটা প্রতিসম অ্যালকিন ছিল, তাই আমরা একটা প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু যদি বিষম প্রতিসম হয় বা প্রতিসম যদি না হয় অপ্রতিসম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা মিশ্রণ পেয়ে যাব। কি মিশ্রণ পাবো? দুটো প্রোডাক্টের মিশ্রণ পাবো। কি রকম? একটা হচ্ছে তোমার CH3 CHCl CH3, আর একটা হয়ে যাবে CH3 CH2 CH2 Cl। তো এখানে এই যে প্রোডাক্ট যেটা হচ্ছে 2 পজিশনে ক্লোরিন যুক্ত হয়েছে এটা হচ্ছে কিন্তু 90% হয়, আর যেখানে হচ্ছে সরল শৃঙ্খলে যুক্ত আছে সেইখানে কিন্তু আমরা 10% উৎপন্ন হয়। তো এই যে প্রোডাক্ট অপ্রতিসমর ক্ষেত্রে দুটো প্রোডাক্টের একটা মেজর আর একটা মাইনর আসছে, তো এর মুখ্য কারণ হচ্ছে মার্কনিকভ রুল। নীতি। তো মার্কনিকভ নীতিটাকে আমাদের জানতে হবে। যদি আমরা মার্কনিকভ নীতিটা জেনে যাই তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে কোন প্রোডাক্টটা হচ্ছে মেজর হবে আর কোনটা মাইনর হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো এইখানে আরেকটা জিনিস বলে দিই যে এই অ্যালকিন থেকে যখন হ্যালোজেনের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে, এখানে এই যে হ্যালোজেনের যে অ্যাসিড, সেই হ্যালোজেনের অ্যাসিডের সক্রিয়তা যদি আমরা দেখি বা সক্রিয়তা ক্রম যদি দেখি, সক্রিয়তা ক্রমটা কেমন হবে? দেখো এই যে সক্রিয়তা ক্রমটা নির্ভর করে এই যে বন্ধন আছে হাইড্রোজেন আর হ্যালোজেন, এই বন্ধনের ব্রেক অর্থাৎ ভেঙে যাওয়ার উপর কিন্তু এর সক্রিয়তাটা নির্ভর করবে। তাহলে কোন ক্ষেত্রে বেশি সক্রিয় হবে, কোনটা তাড়াতাড়ি ভেঙে যাবে? দেখো হাইড্রোজেন আর যখন আয়োডিন পরস্পর যুক্ত থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বন্ধনটা ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি, কারণ হাইড্রোজেনের আকার ছোট হবে আর আয়োডিনের আকারটা তুলনামূলক বড় হয়। তারপরে আসবে HCl, তারপর আসবে HBr আসবে, তারপর HCl। এদের সক্রিয়তার ক্রম কিন্তু এটা হবে। এবারে আমরা বলে দিই যে মার্কনিকভ নীতিটা কি। মার্কনিকভ নীতি অনুযায়ী বলা হয়েছে যে দেখো
এইখানে যে অ্যালকিনটা আমরা নিয়েছি, সেই অ্যালকিনের যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম, ডবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে, সেই কার্বনের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কার ক্ষেত্রে বেশি আছে? এটার ক্ষেত্রে বেশি। এক নম্বরে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা বেশি, আর দুই নম্বরে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম, সেইখানে কিন্তু এই যে তোমার হ্যালোজেনের যে অ্যাসিডটা নিয়েছি, তো HCl, সেই HCl এর Hটা কিন্তু যুক্ত হয় যেখানে বেশি পরিমাণ হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে, আর যেখানে হচ্ছে কম পরিমাণ হাইড্রোজেন আছে সেখানে কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌলটি যুক্ত হবে। এটা হচ্ছে মার্কোনিক নীতি অনুযায়ী বা রুল অনুযায়ী আমরা কি বলতে পারি, যদি একটা অপ্রতিসম অ্যালকিন যদি আমরা নিই, এটা তো অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে, সেই অপ্রতিসম অ্যালকিনে লিখে দিচ্ছি অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে। এখানে যদি আমরা HBr দিই, তাহলে এখানে কোন প্রোডাক্টটা উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি আর কোনটা হচ্ছে কম পরিমাণ উৎপন্ন হবে, এটাই তো আমাদের মার্কোনিক নিয়ম অনুযায়ী করব। দেখো মার্কোনিক রুল অনুযায়ী বলে দেওয়া আছে, আরো একবার বলছি, তোমাদের বলেছি আরো একবার রিপিট করছি, যে দেখো এখানে কার্বন কার্বন যে ডবল বন্ড আছে বা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের যেইখানে কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে, সেই হাইড্রোজেন যেখানে যুক্ত আছে যেই কার্বনের সাথে, সেইখানে কিন্তু এই হাইড্রোজেনটা যুক্ত হবে, আর যেখানে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে কিন্তু এই ব্রোমিনটা হচ্ছে যুক্ত হবে। আচ্ছা, ব্রোমিন এখানে না বলে আমরা বলতে পারি যে তড়িৎ ঋণাত্মক মৌল তুলনামূলকভাবে বেশি বা তড়িৎ ঋণাত্মক ধর্ম যার আছে সেটা লাগবে কম সংখ্যক হাইড্রোজেন যে কার্বনে আছে তার সাথে। এটাই হচ্ছে মার্কোনিক নীতি, ঠিক আছে। বা এটাকে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে যে যার মাথায় তেল আছে সে মাথায় বেশি তেল দেয়, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি হবে সেখানে হাইড্রোজেনটাকে যুক্ত করবে, আর বাকি অংশ যেটা পড়ে থাকবে সেটা পাশের কার্বনের সঙ্গে যুক্ত করে দেবে। তাহলে কিন্তু আমরা মার্কোনিক প্রোডাক্ট পেয়ে যাব। সেই প্রোডাক্টটা কি হবে, প্রথমে যেটা মেজর প্রোডাক্ট সেটা হয়ে যাবে, ঠিক আছে, 2-ব্রোমোপ্রোপেন, আর আরেকটা যে প্রোডাক্ট উৎপন্ন হবে যদি ব্রোমিনকে আমরা এই 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত করি, সেই ক্ষেত্রে আরো একটা প্রোডাক্ট হয়, কিন্তু তার প্রোডাকশন যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের পরিমাণটা কিন্তু কম হয়। এটা 10% হবে আর এটা হয়ে যাবে আমাদের 90%, অর্থাৎ এটাকে আমরা মেজর প্রোডাক্ট বলবো আর এটাকে আমরা মাইনর প্রোডাক্ট বলবো। কিন্তু এই যে মার্কোনিক নীতি অনুযায়ী যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেটাকে আমরা মার্কোনিক প্রোডাক্ট, শর্টকাটে আমি লিখছি মার্কোনিক প্রোডাক্ট বলবো, আর যেটা হচ্ছে আমরা মার্কোনিক নীতির বিরুদ্ধে কাজ করে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটাকে আমরা বলবো অ্যান্টি মার্কোনিক প্রোডাক্ট। শর্টকাটে লিখলাম, জিনিসটা বুঝে নেব। এরপর দেখো এইখানে তো মেজর শুধু শুধু হয়ে যাবে না, এর একটা নির্দিষ্ট কারণ থাকবে, সেই নির্দিষ্ট কারণটা আমরা মেকানিজমে বুঝতে পারবো। দেখো যদি আমরা মেকানিজম করি, মেকানিজমটা দেখি CH3CH CH2, এখানে প্রথমে এই যে হাইড্রোজেন H+ থাকে, এই ডবল বন্ডটা কি করবে, এই H+ টাকে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে দুটো প্রবাবিলিটি কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, এইটা একটা কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে যখন এইখানে হাইড্রোজেন যুক্ত হবে, আবার যখন এইখানে হাইড্রোজেন যুক্ত হবে তখন আরেকটা প্রোডাক্ট কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। তো দুটো কার্বোক্যাটায়নের যদি আমরা স্টেবিলিটি আলোচনা করি, অর্থাৎ স্থিতিশীলতা যদি বিচার করি, তাহলে কিন্তু আমরা প্রোডাক্টের স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারবো। দেখো এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে সেটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এই ক্ষেত্রে যেটা উৎপন্ন হয়েছে সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনুযায়ী আমরা তো ক্লাস করেছি, জানি যে কার্বোক্যাটায়ন 1 ডিগ্রিটা হচ্ছে লেস স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেকটাই বেশি হবে, মোর স্টেবল।
আর এটা হয়ে যাবে লেস স্টেবল। ফলে তাহলে আমরা কি বলতে পারি যে মার্কোনিকভ প্রোডাক্টটা মেজার হচ্ছে এই কারণে প্রোডাক্টের স্টেবিলিটি, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। এরপর যদি আমরা এখানে ব্রোমিন যুক্ত করি, ব্রোমিন মাইনাস, তাহলে কি হয়ে যাবে আমাদের নির্ধারিত যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই আমরা ফিরে যেতে পারবো। আশা করি জিনিসটা বোঝা গেল। তাহলে মার্কোনিকভ প্রোডাক্টের সম্পর্কে বা মার্কোনিকভ রুল সম্পর্কে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। তোমাদের হয়তো মাথাটা ঘুরে যেতে পারে, ঠিক আছে, জিনিসটা জানো না তাই মনে হচ্ছে ভয় লাগছে তোমরা পারবে না। দেখো প্রথমেই যে অপ্রতিসম অ্যালকিনটা আমরা নিয়েছি তাতে যদি HBr দিই তাতে কিন্তু মার্কোনিকভ যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই মেজর হয়, ঠিক আছে। তো মার্কোনিকভ প্রোডাক্ট অনুযায়ী যেটা আমাদের হয় যে 2-ব্রোমো-প্রোপেন, ঠিক আছে, এটা তো মেজর প্রোডাক্ট, আমরা শুধু মুখ্য প্রোডাক্ট বা মেজর প্রোডাক্টটাই দেখছি, ক্লিয়ার। যদি পারক্সাইড দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কোনিকভ প্রোডাক্ট কিন্তু মেজর হবে না, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্টটাই বেশি হবে, যেটা আমরা কিন্তু কম পরিমাণ পাচ্ছিলাম শুধুমাত্র HBr যোগ করে। এটা তখন কি হয়ে যাবে মেজর প্রোডাক্ট, এটা কিন্তু এম প্রোডাক্ট অর্থাৎ মার্কোনিকভ প্রোডাক্ট। আর আমরা পারক্সাইড ব্যবহার করে যেটা পাচ্ছি সেটা কিন্তু বিপরীত মার্কোনিকভ প্রোডাক্ট কিন্তু, হ্যাঁ, যেটাকে আমরা অ্যান্টি এম প্রোডাক্ট বলছি। তাহলে এখানে পারক্সাইডের ভূমিকা কি? পারক্সাইড এখানে ফ্রি রেডিক্যাল পাথওয়েতে দেখো প্রথমে যেটা হচ্ছে HBr অ্যাডিশন সেটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করে হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখবে ফ্রি রেডিক্যাল পাথওয়েতে জিনিসটাকে ঘটাবে পারক্সাইড, যেটা তোমাদের মেকানিজম নেই, শুধু জাস্ট জেনে রাখবে পারক্সাইডটা হচ্ছে এখানে ফ্রি রেডিক্যাল পাথওয়েতে কিন্তু পুরো টোটাল বিক্রিয়াটাকে সম্পন্ন করছে। আর এখানে অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে পারক্সাইড। এখানে পারক্সাইড ইফেক্ট, এটাকে আমরা বলে দিতে পারি পারক্সাইড প্রভাব, ঠিক আছে, পারক্সাইড প্রভাবের জন্য এই ঘটনা। পারক্সাইড এফেক্ট আমরা দেখলাম। যদি তোমাদের এই যে প্রোডাক্টটা দেওয়া আছে এই প্রোডাক্টে NBS দেওয়া আছে, এখানে NBS বলতে কি N ব্রোমোসাকসিনামাইড, ঠিক আছে, যার গঠন সংকেতটা তোমরা দেখবে N ব্রোমোসাকসিনামাইড, এটা হচ্ছে নাম হচ্ছে NBS, N ব্রোমোসাকসিনামাইড। এখানে N ব্রোমোসাকসিনামাইড যদি ব্যবহার করি এই যে তোমার ব্রোমিন, ঠিক আছে, এই ব্রোমিনটা কিন্তু পরিমার্জিত রূপে অল্প পরিমাণ সাপ্লাই করবে, আর অল্প পরিমাণ সাপ্লাই করার জন্য এইখানে কিন্তু কোন রূপ ডবল বন্ডে কিন্তু NBS রিঅ্যাক্ট করে না। আরো একবার রিপিট করছি যে NBS কোনরূপ ভাবে এই ডবল বন্ডকে এফেক্ট করবে না, ডবল বন্ড যা আছে সেটাই থাকবে, শুধুমাত্র যে অ্যালকাইল গ্রুপগুলো আছে সেইখানে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, করে দিয়ে এখানে প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায় Br CH2 CH ডবল বন্ড CH2, এই প্রোডাক্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে পারক্সাইড এফেক্ট দেখলাম, NBS দিলে কি হয় সেটাও দেখলাম। আশা করি আমরা অ্যালকোহল থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি সেই বিষয়ে আমরা জানব। তো প্রথমেই যদি আমরা অ্যালকোহল নিয়ে নিই এবং তাতে যদি আমরা হাইড্রোজেনের অ্যাসিড, এখানে X বলতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা নিতে পারি, ঠিক আছে, নিয়ে যদি আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড বা অ্যালুমিনিয়ামের যদি আমরা অক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি, অর্থাৎ এইখানে OH গ্রুপ থেকে কি হয় রিপ্লেসমেন্ট হয়ে কি হবে X হয়ে যাবে আর আমরা জল পাই। এর মেকানিজমটা তোমাদের একটু জেনে রাখা ভালো। দেখো মেকানিজমে কি হয়,
বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে প্লাস হয়ে যাবে আর x মাইনাস হয়ে যাবে। তারপর দেখো এইখান থেকে জল বেরিয়ে যায়, তাহলে জল বেরিয়ে গেলে আর প্লাস হয়ে যাবে, আর দ্রবণে আছে আমাদের হ্যালাইড মাইনাসগুলো, এরা পরস্পর যুক্ত হয়ে হ্যালো অ্যালকেন প্রস্তুত করে। তো এই হচ্ছে মেকানিজম, ঠিক আছে। তো এবারে দেখো এইখানে একটা ক্রম তোমাদের মনে রাখতে হবে যে হ্যালোজেনের যে অ্যাসিডগুলো নিয়েছি তাদের সক্রিয়তার ক্রম কেমন হবে। দেখো হ্যালোজেন অ্যাসিডের সক্রিয়তার ক্রম যদি আমরা আলোচনা করি, সেই ক্রমটা কি হবে? ক্রমটা হয়ে যাবে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl। এখানে এই ধরনের ক্রমটা কেন হলো? কারণ HI এর যে বন্ধন শক্তি সেটা তুলনামূলক কিন্তু কম লাগে, অর্থাৎ ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তারপর HBr এর শক্তিটা অনেকটা একটু বেশি হয় এই আয়োডিন আর হাইড্রোজেনের বন্ধন ব্রেকের শক্তির থেকে। তারপর HCl এদের শক্তির ক্রমটা দেখলে এইভাবে হবে, তার বিপরীতেই কিন্তু তাদের সক্রিয়তার ক্রম হবে। আশা করি জিনিসটা বোঝা গেল, ঠিক আছে। তো এবারে আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটাতে কি নেব? যে কোনো একটা আমরা অ্যালকোহল নিলাম, যেটা আমরা নিয়ে নিচ্ছি ইথানল। সেই ইথানলকে যদি আমরা HCl অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দ্বারা অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা 350 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু অল্প পরিমাণ উষ্ণতার এখানে দরকার হয়, ঠিক আছে, উষ্ণতার প্রয়োজনে কি হয় দরকার হবে, ফলে এখান থেকে আমরা পেয়ে যাব ইথাইল ক্লোরাইড আর জল উৎপন্ন হবে। এখানে যে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডটা আমরা নিচ্ছি সেটা কিন্তু মেকানিজমে কিন্তু একটা বড় অংশ গ্রহণ করে থাকে। সেই মেকানিজমটা কি? মেকানিজমে কিছুই না, এইখানে যে অ্যালকোহলটা আছে, অ্যালকোহলের যে OH গ্রুপ, সেই OH গ্রুপের সাথে একটা বন্ধন ফর্মেশন করে এদের হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনে রিঅ্যাকশনটাকে বাড়িয়ে দেয়। তো অ্যালকোহল আবারও আমরা যদি অ্যালকোহলকে ফসফরাসের সহযোগে কাজ ঘটাই, ফসফরাসের পেন্টাক্লোরাইড বা ফসফরাসের টেট্রাক্লোরাইড দিয়ে আমরা কিন্তু অ্যালকোহল থেকে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো ইথাইল অ্যালকোহলে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে অল্প হিট করি, সেই ক্ষেত্রে এখানে OH রিপ্লেসমেন্ট ঘটে গিয়ে এখানে হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়, আর PO3 আর হচ্ছে জল উৎপন্ন হয়। একই রকম ভাবে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে তাকে PCl3 দিয়ে হিট করি, সেই ক্ষেত্রে আমরা ক্লোরিনের রিপ্লেসমেন্ট ঘটে হ্যালো অ্যালকেন প্রস্তুত হয়, আর H3PO3 উৎপন্ন হয়, ঠিক আছে। তো এইভাবে অসংখ্যভাবে আমরা কিন্তু সমস্ত অ্যালকোহলকে পরিবর্তন ঘটাতে পারি হ্যালো অ্যালকেন। তাছাড়াও যদি আমরা যে অ্যালকোহলে যদি আর এখানে একটা যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, সেটা আমি ধরলাম না, জাস্ট আর ধরে জিনিসটা করে দিচ্ছি। এখানে যদি SOCl2 দিয়ে আর পিরিডিনের উপস্থিতিতে যদি হিট করি, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে OH গ্রুপের স্থানে কিন্তু ক্লোরিন রিপ্লেসমেন্ট ঘটে, আর ক্লোরিন রিপ্লেসমেন্ট ঘটে কিন্তু হ্যালো অ্যালকেন প্রস্তুত হতে পারে, ঠিক আছে। তো এইগুলো থেকে কিন্তু আমরা অ্যালকোহল থেকে এইভাবে রিয়েজেন্ট ব্যবহার করে কিন্তু আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো এদের এইগুলো থেকে তোমাদের ডাইরেক্ট কিছু কোশ্চেন হয় না, তোমাদের রূপান্তরের ক্ষেত্রে বা রিয়েজেন্ট কি লাগবে, বিকারক কি লাগবে, সেই সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো দেখবে। নাম রিয়েকশন কয়েকটা আসবে, যেগুলো থেকে আমরা কিন্তু রূপান্তরে দেখব এদের প্রয়োগ। তো তার মধ্যে হ্যালো অ্যালকেন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ রিয়েকশন হান্স-ডিটার বিক্রিয়া। তো হান্স-ডিটার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যে কার্বক্সিলিক যে অ্যাসিড, সেই কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা সিলভার লবণ নিই, ঠিক আছে,
কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নিলাম, সিলভার অ্যাসিডের যেটাকে আমরা বলতে পারি, এটাকে সিলভার অ্যাসিডেট বলি। সেই সিলভার অ্যাসিডেটকে যদি আমরা ব্রোমিন আর হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তখন কিন্তু এই সিলভার অ্যাসিডেট থেকে কিন্তু আমরা দেখব অ্যালকিন উৎপন্ন, হ্যালো অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। আর এই যে অংশের যে কার্বন, দেখো কার্বন আর দুটো অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, এখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর উৎপন্ন হয় সিলভার ব্রোমাইড। ঠিক আছে, তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলবো হান্সলিকার বিক্রিয়া। একটা উদাহরণ অবশ্যই দেখে নেব আমরা। উদাহরণটা কি? CH3COO সিলভার অ্যাসিডেট নিলাম। ঠিক আছে, এখানে সিলভার লবণ অ্যাসিডেট, সিলভার লবণ সিলভার অ্যাসিডেট নিয়েছি, নিয়ে তাকে আমরা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে যদি করি, তাহলে কি হবে? CH3Br মিথাইল ব্রোমাইড, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে গ্যাস হিসেবে, আর সিলভার ব্রোমাইড পদযুক্ত হবে। তো এটাই হলো আমাদের হান্সলিকার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এখানে আমরা তোমার হ্যালো অ্যালকেন হিসেবে ক্লোরিনের উপস্থিতিতে যে অ্যালকিল ক্লোরিন আর অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ব্রোমাইড, এদেরকে যদি আমরা তোমার হচ্ছে সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে তোমার অ্যাসিটোনের উপস্থিতিতে যদি অল্প হিট দিই, বিক্রিয়া ঘটায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যালো অ্যালকিন হিসেবে আয়োডাইড পাবো, অ্যালকিল আয়োডাইড পাই। তো এখানে এই বিক্রিয়াটা দেখো নাম রিঅ্যাকশনের জন্যই কিন্তু, বা নেম রিঅ্যাকশনের জন্যই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু এখানে দেখো হ্যালো অ্যালকিন থেকে হ্যালো অ্যালকিন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো নেম রিঅ্যাকশন হিসেবে এটাকে একটা তোমরা একটু দেখে রাখবে। বিক্রিয়াটাও একই রকম, এখানে তোমরা অ্যালকিল ক্লোরাইড থেকে অ্যালকিল ফ্লোরাইড উৎপন্ন করা যায়। এখানে আমরা রিএজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি SF3 বা SbF5, এখানে রিএজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট নেম রিঅ্যাকশন জিনিসটা জেনে রাখবে। ক্লিয়ার? তাহলে এইগুলো ছিল আমাদের হাইড্রোকার্বনের হ্যালো অ্যালকেনের রাসায়নিক প্রস্তুতি, কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।